নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আমরা রয়েছি এমন একটি পাড়ায়, আমি তো বরাবর ইতিহাসের খোঁজ করে থাকি এবং সেই কারণে ইতিহাস খুঁজতে খুঁজতে আজকে উপস্থিত হয়েছি রানীগঞ্জের এক পাড়া, যেখানে আপনাদের এই যে বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এক ঐতিহাসিক বাড়ি, আজ থেকে প্রায় 100 বছরেরও আগে এই বাড়ি এবং এই যে পাড়া আপনারা দেখতে পাচ্ছেন সাহেববান্ধ পাড়া। এবং এই সাহেববান্ধ পাড়ার যে এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সাহেববান্ধ কেন, সাহেববান্ধ নামকরণের পিছনে কি ইতিহাস, এবং এই যে বাড়ি আপনাদের সামনে প্রথমেই যেটা দেখালাম, এই যে বাড়ি, এই বাড়িতে একসময় এবং এই পাড়াতে একসময় ইহুদিরা বসবাস করতেন। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন হেমকুটির, এবং এই সেই সাহেববান্ধ পাড়া, যেখানে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন এবং রানীগঞ্জের জন্য তিনি যা করেছেন সেটা কিন্তু সবার স্মরণীয়। এবং আমরা আপনাদের সামনে আজকে এই রানীগঞ্জের গৌরব জিসি মণ্ডল, গিরিশচন্দ্র মণ্ডল, যিনি আমাদের এই রানীগঞ্জের আলুগড়িয়া, যেটা এখন কলেজপাড়া সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু এসেছিলেন নেতাজি সভা করতে 1930 সালে। এবং একজন মানুষ ছিলেন এই সেই গিরিশচন্দ্র মণ্ডল, যার সভাপতিত্বে সেই সভা হয়েছিল এবং নেতাজি সেখানে জনসভা করেছিলেন। তো এইরকম একজন মানুষ, এবং আমাদের এই গিরিশচন্দ্র মণ্ডল, যিনি লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে উনি কলকাতা হাইকোর্টে তিনি ওকালতি করছিলেন সেই সময়ে, এবং সেই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই সাহেববান্ধ পাড়া, সাহেববান্ধ পাড়ার সাহেব এই শব্দটা কিন্তু ইংরেজ সাহেব নয়, এটা হচ্ছে ইহুদি সাহেব। প্রথম বিশ্বযুদ্ধের বহু আগের থেকে ইহুদিরা এখানে আসতে শুরু করেন। আমাদের ধারণা মূলত ব্যবসা বাণিজ্য এবং কয়লা। 1825 থেকে এখানে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়, কিন্তু সেটা খুব বাড়ে যখন 1854-এ যখন হাওড়া থেকে রানীগঞ্জ রেলপথ স্থাপিত হয় এবং ট্রেন চালু হয়। ব্যবসা অনেক বাড়ে এবং আরও অনেক বাইরের লোক আসেন এবং ইহুদিরাও এখানে এসে থাকতে শুরু করেন। তখন রানীগঞ্জই ছিল আপনার মানে কোর্ট, রানীগঞ্জের সাবডিভিশন। এবং এই রানীগঞ্জের ইতিহাসের সাথে ইহুদিরা প্রায় জড়িয়ে আছেন দীর্ঘদিন, প্রায় অন্তত অর্ধ শতাব্দীরও বেশি সময়। 1905-06 পরে আমরা যতদূর জানতে পারি, যখন রানীগঞ্জ থেকে সাবডিভিশন উঠে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে এবং জায়নিজমেরও একটা শুরু হচ্ছে, অটোমানদের সাথে ইংরেজদের খুব ভালো রকমের একটা দর কষাকষি চলছে, তখন ইহুদিরা কোনো কারণে এই জায়গা ছেড়ে চলে যান। তো সাহেববান্ধ পাড়ায় এখনই একটা বাড়ি আমরা দেখে এলাম, যেখানে ওই একটি বাড়ি এখনো অবশিষ্ট আছে, যে বাড়িতে ইহুদি আর্কিটেকচারের একটা ধরন এখনো রক্ষিত আছে। এই হচ্ছে সাহেববান্ধের ইতিহাস। সাহেববান্ধ পাড়াতে এর বাইরের যে ইতিহাস, সেটা হচ্ছে এটা বেঙ্গল কোলের পুরো এরিয়াটা ছিল। রানীগঞ্জের যে বড় হাটতলা, সেটা ছিল বেঙ্গল কোলের হেড অফিস। এবং আমার দাদুর বাবা, যার নাম এখনই বললেন, জিসি মণ্ডল রোডও আছে রানীগঞ্জে, তো সেই জিসি মণ্ডল ছিলেন কাজোড়ার লোক আমরা মূলত। তো কাজোড়ার থেকে এসে রানী হাই স্কুলের অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন এবং বার অ্যাট ল হয়েছিলেন ফ্রম লন্ডন থেকে উনি হাইকোর্টে প্র্যাকটিস করছিলেন। সেই সময় রানীগঞ্জের মিউনিসিপ্যালিটির কোনো একটা আর্থিক কোনো স্ক্যাম হয়, দুর্নীতিতে তিনি হাইকোর্ট থেকে রিসিভার হয়ে এখানে আসেন। এবারে তিনি আসেন তো মূলত তার একটা ইন্টারেস্ট ছিল যে কাজোড়া তার বাড়ি, তখনকার দিনের হোমসিকনেস তো একটা বড় ব্যাপার। তো তিনি এখানে এলেন এবং এখানে এসে রানীগঞ্জের কোর্টে প্র্যাকটিস করতে লাগলেন এবং বেঙ্গল কোলের উকিল হলেন এবং রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি তিনি তো সভাপতি হলেনই, তার সাথে সাথে রানীগঞ্জের যে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সভাপতিও তিনি ছিলেন। তাকে ঘিরে অনেক কিছু কথা আছে, বিশেষ করে আমার তো মনে পড়ছে যে দুটো ঘটনা যেটা আমাদের পারিবারিকভাবেও খুব আলোচিত হয়েছিল। একটা হচ্ছে যে 1930s, তখন তিনি প্রায় অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড করে গেছেন, অনেক বয়স। তখন এই আলুগড়িয়াতে তখন বিশাল মাঠ ছিল, এখন তো সেসব ভেবে দেখা মানে ভাবা মুশকিল। সেই মাঠে নেতাজি এসেছিলেন সভা করতে। সেই ডেটটা আমি যদি ভুল না করি তো 16ই সেপ্টেম্বর 1930।
তো 1930 মানে বুঝতেই পারছেন সশস্ত্র একটা বিপ্লবী আন্দোলন চলছে, ইংরেজরা মরিয়া হয়ে উঠেছে, নানা দিকে নানা রকমের ক্রাইমগুলো ঘটছে। সেই পরিস্থিতিতে নেতাজি সুভাষ এখানে সভা করতে আসছেন এবং গান্ধীজির সাথে তার বিরোধ অলরেডি আমরা দেখে ফেলেছি, এবং সেই তার যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে রানীগঞ্জের যারা আরও ধনাঢ্য এবং আরও এস্টাবলিশড যেসব মানুষজন ছিলেন স্বনাম খ্যাত, তারা সম্ভবত ইংরেজদের ভয়ে কেউ ওই সভার সভাপতি হবার দায়িত্ব নিতে পারেননি। সেই সভার দায়িত্ব যখন তাকে দেয়া হলো, তিনি আনন্দের সাথে গ্রহণ করলেন, এবং গ্রহণ করার পর তিনি সেখানে যে সদর্পে সভাপতি হয়ে এলেন। এ বাদেও আমাদের বিপিন ব্যানার্জি এখানে রানীগঞ্জের বিখ্যাত পরিবার, তাদের সাথে আমাদের এক খুবই সুসম্পর্ক ছিল। আমাদের ঠাকুমার কাছে গল্প শুনেছি আমাদের বাগান বাড়ি, সে তার নিচে যে মাটির নিচে যে বেসমেন্ট, সেখানে রডা কোম্পানির কিছু ট্রাঙ্ক লুকোনো ছিল। ফলে ইংরেজদের কাছে তিনি প্রায় চিহ্নিত হয়ে উঠছিলেন, এবং চিহ্নিত হলে যা হয় আধিপত্য বরাবর সেই ব্যক্তিত্বকে বা সেই চরিত্রকে একটা অন্য মানে অপরাহিত করে, মার্জিনালাইজ করে। তো পরে মার্জিনালাইজ হয়ে গেছেন, এবং গিরিশবাবুর ছেলেরাও সেই তুলনায় সামাজিক জীবনে যে খুব উজ্জ্বল হয়ে উঠতে পেরেছেন তা নয়। এবার শেষ গল্পটা করি ওর সম্পর্কে, যেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 1946-এর দাঙ্গা। এই 1946-এর দাঙ্গা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার, ডাইরেক্ট অ্যাকশনের ব্যাপার। আমাদের পরিবারও জাস্ট ভয় পেয়ে আমাদের এটা তো তুমি জানো গৌতম, যে আমাদের তো চুড়িপট্টি আর সাইবানপাড়া প্রায় যমজ দুটো পাড়া। তো চুড়িপট্টিটা হচ্ছে মুসলমানদের পাড়া, ওইদিকে আমাদের মেন গেট ছিল। তো মুসলমানরা তখন বারবার এসে নিষেধ করেন যে আপনারা এই পরিবার ছেড়ে যাবেন না, ইত্যাদি ইত্যাদি। একটা টেনশন মাউন্ট হয়, কিন্তু এই টেনশনটা 1946-এ হয়, তার আগের থেকেই কিন্তু একটা ঝামেলা এখানে তৈরি হচ্ছিল, যেমন হয়ে থাকে। তো ইংরেজ এসডিও এসে পরে আমাদের বৈঠকখানায় ওই আমার যিনি বড় দাদুর সাথে তার দেখা করে বললেন যে রানীগঞ্জের দাঙ্গা পরিস্থিতি নিয়ে আপনি কোনো রিপোর্ট দেননি। তো জিসি মণ্ডল তাকে উত্তর দিয়েছিলেন যে আমাদের রানীগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদভাব নেই, কোনো কিছু নেই, কিন্তু এই যে আপনি এলেন এবং যে রাস্তা দিয়ে এলেন, ফলে কি হবে এরপর পরিস্থিতি আমি জানি না, কিন্তু আমি তো একজন ব্যারিস্টার, ফলে এরপর যদি কিছু হয় তাহলে আপনাকে আমি কিন্তু আদালতে আপনার বিরুদ্ধেই চার্জ হবে, ক্রিমিনাল কেস হবে। তো এসডিও সাহেব লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং আমরা দেখেছিলাম বিস্ময়ের সাথে যে 1946-এ রানীগঞ্জে ওই একটা নারকীয় যে সময় গোটা দেশ জুড়ে চলছিল, বিশেষ করে দেশের পশ্চিম প্রান্তে এবং প্রান্তে, সেখানে রানীগঞ্জ কিন্তু অস্বাভাবিক শান্ত ছিল, কিচ্ছু হয়নি রানীগঞ্জে। এবং আমার ঠাকুমা গল্প করেন যে আমরা একটা নিরাপদ জায়গায় চলে গেছিলাম, তারপরে যখন আবার ফিরে এলাম 6 মাস পর বাড়িতে, দেখলাম যেখানে যে কাগজটা পড়েছিল সেই কাগজের নিচটা ফাঁকা, কেউ একটা টাচও করেনি, যেন হাওয়াও সেই বাড়িকে স্পর্শ করেনি। এসব কথা এখন মনে হয় যে কত দূর অতীতের কথা, কিন্তু এসব সম্ভব ছিল রানীগঞ্জে, এইসবই গল্প আর কি। তো বন্ধুরা, আমরা সেই মানুষটির বাড়ির ঠিক সামনে, এখানে সম্ভবত উনি থাকতেন, গিরিশচন্দ্র মণ্ডল। চলুন আমরা তার ছবি আপনাদের দেখাবো, এবং এখন হয়তো বাড়ি আধুনিকভাবে তৈরি হয়েছে, এবং কিন্তু হ্যাঁ এখন তো বাড়ি ভাগ হয়ে গেছে। এই সবটাই দেখি দাও, এই সমস্তটাই আমাদের বসতবাটি, এই সমস্তটাই আমাদের বসতবাটি। ওইদিকেও আছে চুড়িপট্টিতে মোট প্রায় 8.5 কাঠা জমির উপর আমাদের বসতবাটি ছিল, তার সাথে বাগান বাড়ি এবং আরও যা যা সব থাকতো সেই সময় একজন প্রতিষ্ঠিত লোকের, সে সবই তার ছিল। হ্যাঁ, এবার আমরা প্রবেশ করছি জিসি মণ্ডলের যে বাড়িটিতে উনি যে ঘরে তিনি থাকতেন। আমাদের ভাঙা বসত বাড়ির অংশটিও দেখাবো। আগে প্রথমে আপনারা তার ছবিটি দয়া করে দেখুন। এই ছবিটা রানীগঞ্জের মানুষের দেখা খুব প্রয়োজন। এমন একজন মানুষ, যখন বেঙ্গল কোল তাকে অফার দিচ্ছে যে আমরা তো কলিয়ারির মালিকানা ছেড়ে দিচ্ছি, তা আপনি পুরো বাখল আর সাহেব বাঁধের নিয়ে নিন, আমরা লিখে দিচ্ছি। উনি বললেন যে না, আমি এসব নেব না, আমার সম্পত্তি বেশি হয়ে গেলে আমার পরিবারের মধ্যে ঝামেলা লাগবে, আমি এসবের মধ্যে পড়তে চাই না। এরকম নির্লোভ লোক একজন প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে আমরা কজনকে আজকে দেখি, এইটা খুব ভাবার। এই জন্য তাকে আমাদের খুবই মানে চেয়ারম্যান পদেও ছিলেন, এবং তার আমলেই রানীগঞ্জে প্রথম মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এই ব্যাপারটা চালু হয়, এটা তার আমলেই চালু হয়। এবার আমাদের ভাঙা যে বসত বাটি, যেটি আদত বাটি, সেইটি আপনাদের দেখায়। তো এই আমাদের ভাঙা বসত বাটির এইটুকুই আছে, বাদ বাকি সব সমস্তই তৈরি হয়ে গেছে। এটা
গিরিশচন্দ্র মণ্ডলের যিনি ছোট ছেলে তারই সম্পত্তি, তিনিও আর নেই, মারা গেছেন। তাদের বংশধররাই এর মালিক। তারা যখন ঠিক করবেন, এই আমাদের উঠোন কুয়ো এই সমস্তই আছে। মানে গিরিশবাবুর পায়ের ধুলো কিন্তু হ্যাঁ, এখানেই উনি এইটাই তো। এই অবস্থা। এইটাই আমাদের মেন গেট ছিল। এটা এখন আমাদের মানে কাকাদের সম্পত্তি, সেজ কাকারা এই ভাগটা পেয়েছেন। এখানে বৈঠকখানা ছিল আমাদের, এই সমস্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই সাহেব বাঁধ, এবং আপনারা শুনলেন এই সাহেব বাঁধ পাড়া, তার সম্পর্কে তার যে ইতিহাস সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই বাঁধ কিন্তু রানীগঞ্জে এখনও রয়েছে, এবং অনেক জায়গায় বাঁধ এখন প্রায় নেই বললেই চলে। কিন্তু এই রানীগঞ্জের এই সাহেব বাঁধের ইতিহাস আরেকটুখানি আমরা জেনে নেব। এই সাহেব বাঁধ তাও প্রায় 100 বছরের বেশি পুরনো। 100 বছরের অনেক বেশি পুরনো। তার কারণ হচ্ছে, আমরা যদি রানীগঞ্জের আগেকার যে মানে ভৌগোলিক ব্যাপারটা দেখি, এই সাহেব বাঁধ কিন্তু রানীগঞ্জের বাইরে, এবং শহরটা ওই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে যে মাইগ্রেট করে ভিতরে ঢুকেছে, সেটা কিন্তু আপনার ওই থেকে কি বলে, আপনার ওই মঙ্গলপুর। ঠিক আছে, এখন এই ভুল ধারণা কোনো লোকের আছে যে আপনার এই মঙ্গলপুর ব্যাপারটা, এখন এটা মঙ্গলপুর নাম ছিল না, ওটা আপনার ওই মুঘল সেনা ছাউনি ছিল। ঠিক আছে, আপনার মঙ্গলপুর থেকে এখন মঙ্গলপুর হয়ে গেছে, ব্রাহ্মণাইজড হয়ে গেছে। কিন্তু সেটা সত্য নয়, মঙ্গলপুরই আসল, ওই দিক থেকে শহরটা মাইগ্রেট করেছে। এবং বড় কথা, এই বড় বাজারের যে কালী মূর্তি, সেটা কিন্তু শহরের একদম প্রান্ত দেশে ছিল এক সময়। এবং ওই কালী মূর্তির পাশে যে বড় বাজারের এমজি রোড, সেটা ছিল সোঁতা, একটা দামোদরের সোঁতা। সেটা যে সোজা স্টেশনের যেখানে রেল লাইন, সেখানে মিশত, কারণ সেটাও ছিল একটা সোঁতা। এবং আমার মনে হয় যে ধরুন 1956-এর আগে, দামোদর ভ্যালি কর্পোরেশন হওয়ার আগে, দামোদর কিন্তু অনেক ভয়ঙ্কর নদী ছিল, যেটা এখন কল্পনাতেও আনা যাবে। দুঃখের নদ বলা হতো। হ্যাঁ, দুঃখের নদ বলা হতো। এবং তারই কোনো ট্রিবিউটারিজ নানা রকম থাকতে পারে, যেগুলো এখন সবই গেছে মজে। আর ইহুদিরাই সম্ভবত এই পুকুরটাকে মোটামুটি একটা সেপে আনে নিজেদের কাজের জন্য, কেননা তখন জল কোথায় পাবে। আর এটা একটা আশ্চর্য ঘটনা, রানীগঞ্জ কেন উঠে দাঁড়ালো তার আরেকটা ব্যাপার এখনো বোঝা যায়, যে আসানসোল পৌর নিগমের মধ্যে একমাত্র রানীগঞ্জেই জলের প্রাচুর্য আছে, বা মানে জলের স্বাচ্ছন্দ্য আছে, অন্য কোনো জায়গাতে নেই। এখানে মাটি খুঁড়লেই জল, যেটা অন্য কোনো জায়গায় পাবে না। এই গল্প আপনারা শুনলেন আজকে এই রানীগঞ্জের সাহেব বাঁধ, এবং এই সাহেব বাঁধ পাড়ার ইতিহাস, এবং তার সাথে সাহেব বাঁধ পাড়ার সেই বীর সন্তান গিরিশচন্দ্র মণ্ডল, তার ইতিহাস। তো বন্ধুরা, আমরা সমৃদ্ধ হলাম, এবং অসংখ্য ধন্যবাদ জানাই বিশিষ্ট শিক্ষক শুভাশিস মণ্ডল মহাশয়কে। বন্ধুরা, এইভাবেই আগামী দিনে আপনাদের সামনে আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে, এবং অতি অবশ্যই ইতিহাস নিয়ে। চোখ রাখুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর দেখতে থাকুন গৌতমের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।